আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রভাতের খবরের নিয়মিত আয়োজন প্রভাত শীতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ওবায়দুল্লাহ। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো সাম্প্রতিক সময় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী একটা বক্তব্য নিয়ে সচেতন নাগরিক তথা দেশের যুব সমাজ একটু নড়ে চড়ে পড়ছে বলবো এই অর্থে, বাংলাদেশের শক্তিমত্তা থেকে শুরু করে ভূ রাজনীতিতে বাংলাদেশের অবস্থান, আন্তর্জাতিক মহলে বাংলাদেশের কি শক্তিশালী কি অবস্থান আছে না আছে, এই বিষয়ে আমরা মোটামুটি সকলেই জানি। এরপরেও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এরকম একটা শক্ত বিবৃতি কথা সত্যি আমাদেরকে একদিকে আশান্বিত করছে, অপরদিকে আমাদের ভিতরগত কিছু বিষয়কেও আসলে জানার আগ্রহ তৈরি করছে। সেটা হলো সম্প্রতি আমাদের মায়ানমারের বাংলাদেশ মায়ানমারের সীমান্ত খুব উত্তেজনাকর একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। মায়ানমারের গৃহযুদ্ধ এটা আজ বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় পড়েছে এবং মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিদ্রোহী গোষ্ঠীর সাথে যুদ্ধে টিকতে না পেরে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে, আবার কিছু লোক আত্মসমর্পণ করছে। সার্বিক পরিস্থিতি খুবই উত্তপ্ত এবং আমাদের যে সীমান্তবর্তী যে জনগোষ্ঠী আছে তারা খুবই আতঙ্কিত অবস্থায় বিদ্যমান রয়েছে, খুবই আতঙ্কিত আছে এবং প্রতি মুহূর্তে তাদের কামান, গোলাবারুদের শব্দ থেকে শুরু করে বিভিন্ন প্রকারের আগ্নেয়াস্ত্র বাংলাদেশের সীমান্তে এসে পড়ছে। তো এবং মায়ানমারের এই ছোড়া গোলা প্রায় বাংলাদেশে এসে পড়াতে এবং যাতে হঠাৎ ঘটনাও বাংলাদেশে ঘটেছে, বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষও কিছু মারা যাচ্ছে। এর প্রতিক্রিয়া হিসেবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু গায়ে পড়ে কেউ এসে আমাদের সাথে যুদ্ধ বাঁধালে আমরা ছেড়ে দিব না, আমরা সবসময় প্রস্তুত আছি। স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলেছেন যে গায়ে পড়ে এসে আমাদের সাথে যুদ্ধ বাঁধালে আমরা ছেড়ে দিব না, আমরা সবসময় প্রস্তুত আছি, এই কথাটাই সবাই ধরে নিয়ে আগাচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা যে শক্তিশালী একটা বক্তব্য অবশ্যই। তো সেই ক্ষেত্রে এখন প্রশ্ন হলো, বাংলাদেশ এবং মায়ানমারের সাথে সামরিক জায়গা থেকে বাংলাদেশের শক্তি কতটুকু, মায়ানমারের শক্তি কতটুকু, আদৌ যদি সামরিক যুদ্ধে সংগঠিত হয়, দুই দেশের মধ্যে যুদ্ধের লিপ্ত হয়, তাহলে বাংলাদেশ কি আদৌ টিকতে পারবে কিনা, সামরিক সক্ষমতা বাংলাদেশের সেই সক্ষমতা আছে কিনা, বাংলাদেশের পিছনে পরাশক্তি কারা আছে, মায়ানমারের পিছনে পরাশক্তি কারা আছে, এই বিষয়ে আসলে সব কিছু চলে আসবে। তো শুরুতেই আসলে একটা বিষয়, পরিসংখ্যানটা আমি পরিসংখ্যানের বিষয়ে আমি আলোচনা করতে চাই, সেটা হলো মায়ানমারের সামরিক শক্তি এবং বাংলাদেশের সামরিক শক্তি কতটুকু আছে। সাম্প্রতিক এই ইস্যুটা চলে আসার পরেই মোটামুটি সবাই জানার একটা আগ্রহ তৈরি হয়েছে যে এই দুটোর ব্যালেন্স, ভারসাম্য কতটুকু। যদিও আমাদের প্রতিবেশী দুটি দেশের মধ্যে সংঘাত বা যুদ্ধের কোনো আশঙ্কা বিশ্লেষকরা দেখছেন না, এরপরেও সাধারণ মানুষের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা কাজ করে, যেহেতু সীমান্তে একটা প্রতিনিয়ত একটা ঘটনা ঘটেই যাচ্ছে, মায়ানমারের অভ্যন্তরীণ ইস্যু বাংলাদেশে এসে প্রভাব পড়ছে, সেক্ষেত্রে সাধারণ জনগণের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। ফলে অনেকেই জানতে চাচ্ছেন মায়ানমার এবং বাংলাদেশের সামরিক শক্তির দুই দেশের মধ্যে কতটুকু তারতম্য আছে। তাহলে চলুন মোটামুটি একটা পরিসংখ্যান নিয়ে আলোচনা করি আমরা। বিশ্বের কোন দেশের সামরিক শক্তি কতটুকু সে বিষয়ে প্রতি বছর একটি তালিকা প্রকাশ করে সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার। এরা প্রতি বছর সারা পৃথিবীর 150+ রাষ্ট্রের উপর একটা জরিপ করে একটা পরিসংখ্যান দেয়। 2024 সালে প্রতিষ্ঠানটি 145টি দেশের উপর একটি সমীক্ষা চালায় এবং তালিকা প্রকাশ করে। এর মধ্যে মায়ানমার এবং বাংলাদেশের বাংলাদেশে দুটি আছে এবং তাদের পরিসংখ্যানও তারা তুলে ধরেছে। সেখান থেকে দেখা যাচ্ছে যে জনসংখ্যার দিক থেকে মায়ানমারের তুলনায় বেশ এগিয়ে থাকলেও সামরিক দিক থেকে বাংলাদেশ সামান্য পিছিয়ে আছে, একেবারে বেশ বলবো না, সামান্য কিছু পিছিয়ে আছে, এবং কিছু কিছু জায়গায় আবার বাংলাদেশ মায়ানমার থেকে মোটামুটি বহুদূর এগিয়েও আছে। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী 2024 সালে বিশ্বের সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান 37তম, অপরদিকে মায়ানমারের অবস্থান 35তম। তার মানে এখান থেকে মায়ানমার বাংলাদেশ থেকে 2 ধাপ এগিয়ে আছে।
তালিকা তৈরির একটা যে তারতম্য, যে মানদণ্ড দেখা হয়, দেখা পরীক্ষা করা হয় বা যাচাই বাছাই করা হয়, সেটা হলো তালিকা তৈরি করার সময় দুদেশের সৈন্য সংখ্যা দেখা হয়, দুদেশের সামরিক সরঞ্জাম কিরকম আছে, অর্থনৈতিক অবস্থা কি আছে, সামরিক খাতে কি পরিমাণ অর্থ বরাদ্দ থাকে, ভৌগোলিক অবস্থান কি, বিশ্বর এই দুটো দেশকে নিয়ে কার কি মনোভাব, আদৌ তার পিছনে কোন কোন পরাশক্তি কাজ করছে, এই রকমের প্রায় 60টি বিষয়ের উপরে, 60টি বিষয় অর্থাৎ 60টি বিষয়ের উপর বিচার বিশ্লেষণ করে এরা গ্লোবাল ফায়ার তারা পরিসংখ্যান তৈরি করে। চলুন এবার জেনে নেওয়া যাক সামরিক ক্ষেত্রে দুটি দেশের মধ্যে সক্ষমতা কতটুকু। সৈন্য সংখ্যার দিকে যদি আমরা যাই, তাহলে গ্লোবাল ফায়ার পাওয়ার প্রতিবেদন অনুযায়ী মিয়ানমারের তুলনায় বাংলাদেশের সৈন্য সংখ্যা বেশি রয়েছে। বাংলাদেশ সামরিক বাহিনীতে নিয়মিত সৈন্যের সংখ্যা প্রায় 1,63,000, সেখানে মিয়ানমারের সৈন্য সংখ্যা 1.5 লাখের মতো। এছাড়া আধার সামরিক শক্তি আছে 68 লাখের মতো। আধা সামরিক বাহিনীতেও প্রায় 68 লাখের মতো একটা বিশাল আধা সামরিক বাহিনী আমাদের আছে, সেখানে মায়ানমারের রয়েছে মাত্র 55,000। আধা সামরিক বলতে যেটা বোঝাচ্ছে বিজেপি থেকে শুরু করে আনসার ব্যাটালিয়ান থেকে শুরু করে এরকম যারা আছে, অন্যান্য সবকিছু মিলিয়ে সেখানে 68 লাখের মতো একটা বিশাল বহর আছে। আর এখানে অনেকটাই পিছিয়ে মায়ানমার, মাত্র তাদের 55,000-এর মতো আধা সামরিক বাহিনীর সদস্য রয়েছে। অপরদিকে মায়ানমারের রিজার্ভ ফোর্স রয়েছে প্রায় 20,000-এর মতো, কিন্তু বাংলাদেশে কোনো রিজার্ভ ফোর্স নাই। রিজার্ভ ফোর্সটা কি আসলে হয়তো একটু সংক্ষেপে বলি, সেটা হলো একটা ভয়ঙ্কর পরিস্থিতি, যুদ্ধ অবস্থা তৈরি হয়েছে, তখন তারা স্ট্যান্ড বাই শুধু যুদ্ধের জন্যই প্রস্তুত থাকে। সেনাবাহিনীর সাথে সাথে তারা রিজার্ভ ফোর্সটা প্রশিক্ষণ প্রাপ্ত দেওয়া থাকে। তারা রিজার্ভ ফোর্স যে কোনো মুহূর্তে ডাক দিলে তারা সরকারের আদেশে যে কোনো কিছু কমান্ড বাস্তবায়ন করে থাকে। স্পেশাল রিজার্ভ ফোর্স থাকে এটা দেশের, সব দেশেরই, কিন্তু বাংলাদেশে সেটা এখন নেই। প্রতিরক্ষা বাজেটের দিকে আসি। মায়ানমার তুলনায় বাংলাদেশের প্রতিরক্ষা বাজেটের প্রায় অর্ধেক বলবো, মায়ানমারের বাংলাদেশের থেকে প্রায় দ্বিগুণ, বাংলাদেশের মায়ানমার থেকে প্রায় দ্বিগুণ। যেটা হলো 699 কোটি মার্কিন ডলার বাংলাদেশে প্রতি বছর বরাদ্দ করা হয়, আর মায়ানমারে যেখানে সেই পরিমাণটা হচ্ছে 270 কোটি মার্কিন ডলার। অর্থাৎ অর্থনৈতিক দিক দিয়ে যে রিজার্ভ পরিমাণ থাকে বাংলাদেশের সামরিক খাতে, সেটাও মায়ানমার থেকে এগিয়ে। যুদ্ধ বিমানের দিকে যদি আসি, তাহলে যেটা হলো প্রতিরক্ষা বাজেটে এগিয়ে থাকলেও মায়ানমারের তুলনায় বাংলাদেশে কম সংখ্যক যুদ্ধ বিমান রয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর কাছে রয়েছে 216টি যুদ্ধ বিমান, আর সেখানে 216টি বিমান রয়েছে এবং 44টি যুদ্ধ বিমান রয়েছে। 216টি বিমান, 44টি যুদ্ধ বিমান। অন্যদিকে মিয়ানমারের সাথে কাছে আছে 293টি বিমান, তার মধ্যে 58টি যুদ্ধ বিমান, অর্থাৎ 44টি এবং 58টি। আর বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে বিশেষ যুদ্ধ বিমান আছে 4টি, মায়ানমারের কাছে আছে 5টি। পরিসংখ্যান খুবই বেশি একটা তারতম্য দেখা যাচ্ছে না। মিয়ানমার বাহিনীর কাছে 80টি হেলিকপ্টার রয়েছে, বাংলাদেশে সেখানে রয়েছে 73টি, 7টি বাংলাদেশের কম আছে। বাংলাদেশে কোনো অ্যাটাক হেলিকপ্টার না থাকলেও মিয়ানমারের 9টি আছে। এখানে একটা খুবই তাৎপর্যপূর্ণ একটা পরিবর্তন, সেটা হলো অ্যাটাক হেলিকপ্টার মুহূর্তে অ্যাটাক করার যে সক্ষমতা রাখে, এরকম হেলিকপ্টার মিয়ানমারের কাছে 9টি আছে, কিন্তু বাংলাদেশের সেটা একটিও নেই। ট্যাঙ্কের তুলনায় যদি এবার আসি, তাহলে মায়ানমারের তুলনায় বাংলাদেশের তুলনায় মিয়ানমারের দ্বিগুণের বেশি ট্যাঙ্ক রয়েছে। দেশটির বিমান বাহিনীর, সামরিক বাহিনীর কাছে প্রায় বর্তমানে 705টি ট্যাঙ্ক রয়েছে, যেটা গ্লোবাল ফায়ার এর প্রতিবেদনে বলা হয়েছে। অন্যদিকে বাংলাদেশের কাছে রয়েছে 320টি, 320 এবং 705, তার মানে ডাবলেরও বেশি মায়ানমারের কাছে ট্যাঙ্ক রয়েছে। সামরিক যান, ট্যাঙ্কের সংখ্যায় পিছিয়ে থাকলেও সামরিক যানের দিক দিয়ে এগিয়ে আমাদের বাংলাদেশ। বাংলাদেশের সামরিক বাহিনীর সব মিলিয়ে 13,000-এরও বেশি সামরিক যান রয়েছে। অন্যদিকে মায়ানমারের কাছে রয়েছে 8,000-এর কিছু বেশি। তার মানে এখানে মোটামুটি বাংলাদেশ একটা ভালো সংখ্যাকে এগিয়ে আছে। কামানের দিকে আসি, এবার কামানের সংখ্যাটিতে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে মিয়ানমার, যেটা খুবই গুরুত্বপূর্ণ। একটা যুদ্ধ অবস্থা তৈরি হলে সেটা ট্যাকেল দেওয়ার জন্য কামানটা খুবই গুরুত্বপূর্ণ। দেশের সামরিক বাহিনীর কাছে 2,000-এরও বেশি কামান রয়েছে, যার মধ্যে 215টি আছে স্বয়ংক্রিয় কামান। আর অন্যদিকে বাংলাদেশের বেলা আছে 464টি কামান আছে, অর্থাৎ 2,000-এরও বেশি আর 464। এখান থেকে একটা বিশাল পার্থক্য। ওই যে 35 এবং 37 র্যাঙ্কিং, এখানেই একটা বড় ভেরি করে এই কামানের তুলনায়। এবং স্বয়ংক্রিয় কামান রয়েছে 27টি, আর তাদের আছে 215টি। তার মানে এখানে একটা বড় তারতম্য রয়েছে। মোবাইল লঞ্চের মায়ানমার, এছাড়া মোবাইল রকেট প্রজেক্টের সংখ্যাতেও মায়ানমার থেকে বাংলাদেশ অনেকটা পিছিয়ে। মোবাইল রকেট প্রজেক্টের বিষয় যেটা হলো, সেটা হলো স্বয়ংক্রিয় এবং একটা অস্ত্র। মোবাইল রকেট সম্পর্কে হয়তো কি প্রজেক্ট, এইটা সম্পর্কে অনেকে হয়তো ধারণা কম আছে, তাহলে এই বিষয়ে বলছি, স্বয়ংক্রিয় সামরিক অস্ত্র।
যেটা দিয়ে একসাথে কয়েকটি রকেট বোমা নিক্ষেপ করা যায়, অর্থাৎ একসাথে মোবাইল রকেটের মাধ্যমে, মোবাইল রিমোটের মাধ্যমে অনেকগুলো রকেট এক মুহূর্তের মধ্যে সেটা নিক্ষেপ করা যায়। সেটা মায়ানমার থেকে, বাংলাদেশের থেকে অনেকটাই বাংলাদেশ থেকে মায়ানমার এগিয়ে। গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে 580টিরও বেশি রকেট প্রজেক্ট রয়েছে। অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে মোবাইল রকেট মাত্র 71টি। মোবাইল রকেট প্রজেক্ট বাংলাদেশের কাছে 71টি, মায়ানমারের কাছে আছে 580টি। ইন্ডেক্সের তারতম্য এখান থেকেই মোটামুটি একটা নির্দিষ্ট হয়ে গেছে। নৌশক্তির দিকে যদি আসি, নৌশক্তি বাংলাদেশের যে অনেকটাই এগিয়ে মায়ানমার। পরিসংখ্যান বলে সেটা হলো নৌবাহিনীর কাছে বিভিন্ন ধরনের 362টি যুদ্ধ জাহাজ রয়েছে। সেটা অন্যদিকে বাংলাদেশের রয়েছে 190টি। মায়ানমারের যেখানে 362টি যুদ্ধ জাহাজ, বাংলাদেশের রয়েছে 190টি। অন্যদিকে মায়ানমারের 3টি করভেট যুদ্ধ জাহাজের বিপরীতে বাংলাদেশের রয়েছে 6টি। এছাড়া মাইন ওয়ারফেয়ার ক্রাফট এবং বাণিজ্যিক নৌযানের দিক থেকে মায়ানমার চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এই পরিসংখ্যানটায় বাংলাদেশ এগিয়ে রয়েছে। তবে সাবমেরিন সংখ্যায় আবার মায়ানমার এগিয়ে রয়েছে। দেশের নৌবাহিনীর কাছে এখন পর্যন্ত 3টি সাবমেরিন রয়েছে, অন্যদিকে বাংলাদেশের কাছে রয়েছে মাত্র 2টি। যদিও মায়ানমার বাংলাদেশের কারো কাছেই বিমান এবং হেলিকপ্টার বাহী রণতরী নেই, অর্থাৎ রণতরীতে সাজিয়ে যে হেলিকপ্টার বা বিমান নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার প্রস্তুতি করা হবে, এইটা বাংলাদেশ এবং মায়ানমার কারো কাছেই নেই। পরিসংখ্যান যেটাই থাকুক, আসল বিষয় হলো এ সমস্ত সাপোর্টিং যেই ইকুইপমেন্টগুলো, এগুলো হয়তো সাময়িক সময়ের জন্য একটা বাংলাদেশের কঠিন প্রস্তুতি বা মায়ানমারে যেটাই বলি, যে দেশেই বলি কঠিন পরিস্থিতির জায়গা থেকে একটু বাংলাদেশকে সুরক্ষা দিবে, কিন্তু দীর্ঘমেয়াদী যুদ্ধের ক্ষেত্রে এই সমস্ত যেই ইকুইপমেন্ট বলছে এগুলো সামান্য কিঞ্চিতই বলা যায়। কারণ পরাশক্তির সাপোর্ট যদি না থাকে, পরাশক্তি বিভিন্ন বাংলাদেশের পক্ষের যে পরাশক্তি, মায়ানমারের পক্ষের পরাশক্তি, তাদের যদি প্রত্যক্ষ কোনো সমর্থন, সামরিক সমর্থন যদি না থাকে, তাহলে যুদ্ধ লাগলে কোনো দেশই নিজের শক্তিতে বলিয়ান হয়ে যুদ্ধের জয়লাভ করাটা সত্যি অনেক চ্যালেঞ্জের। এটা হয়তো আমরা সাম্প্রতিক সময় ইউক্রেন এবং রাশিয়া ইস্যু নিয়ে আমরা লক্ষ্য করেছি। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে সংঘাতটা প্রায় বহুদিন যাবৎ চলে আসছে এবং এখনো চলছে, সেখানে ইউক্রেন এখন অসহায় হয়ে গেছে, কারণ আমেরিকার সমর্থন কিছুটা হলেও কমে গেছে, ব্রিটেনের সমর্থন কমে গেছে। তারা এখন তাদের নিজস্ব চিন্তাভাবনা, নিজের প্ল্যান অনুযায়ী আগাচ্ছে। যদিও প্রথম সাপোর্ট আশ্বস্ত করেছিল যুদ্ধের ক্ষেত্রে, এখন রাশিয়ার সাথে এক প্রকার কোণঠাসা হয়ে গেছে ইউক্রেন রাশিয়া। তো যাই হোক, বক্তব্য আলোচনা করলে অনেক করা যায়, দীর্ঘায়িত করব না। সামান্য একটা পরিসংখ্যান দিলাম, আপনাদের জানার আগ্রহ থেকেই আমার এই বক্তব্যের পরিসংখ্যান, যে পরিসংখ্যানগুলো দিয়েছি এগুলো আমার আমার কোনো পরিসংখ্যান না, প্রকৃত বাংলাদেশের সামরিক বাহিনী থেকে পাওয়া কোনো পরিসংখ্যান না। এটা হলো গ্লোবাল ফায়ার ইন্ডেক্সের অনুযায়ী তাদের যে প্রতি বছরের যে পরিসংখ্যান করে, তাদের পরিসংখ্যান থেকে তুলে ধরলাম। আজকে এই পর্যন্তই। আগামীতে কোনো একটি নতুন বিষয় নিয়ে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।